হাতে মাত্র একদিনের ছুটি, আর একটা দিনেই এনাফ ফর আউটস্ট্যান্ডিং ডে আউট প্ল্যানিং। একদিনে একসাথে রাজবাড়ি, মন্দির ও অশ্বক্ষুরাকৃতি প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া একটি হ্রদ, সাথে ঐতিহ্যবাহী মেলা। একদিনের ভ্রমণের জন্য আইডল ডেস্টিনেশন কলকাতা থেকে অনতি দূরে গোবরডাঙ্গা। সো লেটস স্টার্ট আওয়ার নিউ এপিসোড। লাভ টু ট্রাভেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ 19শে এপ্রিল 2026 রবিবার। আমরা একটা ছুটির দিন দেখে বেরিয়ে পড়েছি নতুন গন্তব্যে, আপনাদেরকে একটা নতুন গন্তব্যের সন্ধান দেব বলে। নতুন গন্তব্য বলা ভুল হবে, অনেকটাই পরিচিত জায়গায় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। এইটা হচ্ছে গোবরডাঙ্গার রাজবাড়ি বা জমিদার বাড়ি, যে যেই নামই বলুক না কেন। তো আমরা এই মুহূর্তে রয়েছি গোবরডাঙ্গা জমিদার বাড়িতে, একটা ঐতিহাসিক বাড়ি, 300 বছরের পুরনো এই বাড়িটি। তো এখানে পা দেওয়ার সাথে সাথেই গায়ে কাটা দিচ্ছে যে এত পুরনো একটা বাড়ি। ওনাদের এটা বসত বাড়ি, ওনাদের বংশধরেরা রয়েছেন, তাই আমরা আপনাদেরকে কোনো রকম রাজবাড়ির অন্দরমহল দেখাতে পারবো না, এবং সেটা ঠিকও নয়। আমরা বাইরে থেকে এই রাজবাড়িটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। বাইরের যে পরিবেশটা, মানে একটা জমিদার বাড়ি, আমাদের মনের কল্পনার থেকে শুরু করে আমরা যেরকম জানি যে জমিদার বাড়ি কেমন থাকে, জমিদার বাড়ি একটা সামনে একটা বড় উঠোন থাকবে, তারপরে গাছগাছালি থাকবে, সেম এটাও তার অন্যথা নয়। মানে এখানটাও সেই রকমই রয়েছে। চারিদিকে এত আম গাছ, মানে চারদিকে একদম পুরো গাছে পুরো আম ভর্তি হয়ে রয়েছে। আবার সামনের দিকটায় রয়েছে কিছু ফুল গাছ, মানে নানান ধরনের গাছপালা দিয়ে একটা প্রকৃতির মনোরম পরিবেশের মধ্যে এই জমিদার বাড়িটি এখানে রয়েছে। আর এই জমিদার বাড়িকে কেন্দ্র করে অনেক ইতিহাস, অনেক ঐতিহ্য সবটাই জড়িয়ে রয়েছে। তো চলুন এই জমিদার বাড়ির কিছু ঝলক আমাদের ক্যামেরায় দেখতে দেখতে এই জমিদার বাড়ির ইতিহাস সম্পর্কে দু চারটি কথা জেনে নেওয়া যাক। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনায় অবস্থিত গোবরডাঙ্গা জমিদার বাড়ি ভরদ্বাজ গোত্রের ব্রাহ্মণ পরিবারের দ্বারা প্রতিষ্ঠিত একটি ঐতিহাসিক জমিদার বাড়ি। ফেলারাম মুখার্জির দ্বারা প্রবর্তিত 300 বছরের বেশি পুরনো ঐতিহ্যবাহী দুর্গাপুজোর জন্য পরিচিত। এই বাড়িটিতে এখনও তার বংশধরেরা বসবাস করছেন এবং আভিজাত্য সাংস্কৃতিক ঐতিহ্য বজায় রেখেছেন। অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে যশোরের শ্যামরাম মুখোপাধ্যায় ইংরেজদের কাছ থেকে নিলামে গোবরডাঙ্গার জমিদারি কিনেছিলেন। তার পুত্র কালীপ্রসন্ন মুখোপাধ্যায় দক্ষ হাতে জমিদারি পরিচালনা করেছিলেন। 1844 খ্রিস্টাব্দে 50 বছর বয়সে তার মৃত্যু ঘটে। এলাকাটি ঐতিহাসিকভাবে কুশদহ পরগনার অংশ ছিল। জমিদারেরা মুখার্জি পরিবারের ছিলেন, যারা 1822 সালে ঐতিহাসিক প্রসন্নময়ী কালী মন্দির প্রতিষ্ঠার জন্য বিখ্যাত। আর এই জমিদার বাড়ির সামনেই রয়েছে একটা এত বড় পুকুর। আজকে এপ্রিল মাসে এত গরমের মধ্যে একটা খুব সুন্দর এই সময় যে ওয়েদারটা রয়েছে, খুব ভালো লাগছে, কারণ একটু হাওয়া দিচ্ছে, গাছপালা রয়েছে। এই গোবরডাঙ্গা রাজবাড়ি আমরা কিভাবে এলাম? সকাল 9:10 গোবরডাঙ্গা লোকাল ধরেছিলাম, দিয়ে সোজা চলে এলাম গোবরডাঙ্গা স্টেশনে নেমে 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে বটতলা মোড় থেকে আপনারা টোটো পেয়ে যাবেন গোবরডাঙ্গা জমিদার বাড়ি বা রাজবাড়ি আসার জন্য, এবং 10 টাকা মূল্যে আপনারা পৌঁছে যেতে পারেন এখানে। একটা ঐতিহ্য যেহেতু বহন করে আসছে, ইতিহাস জড়িত রয়েছে, সেহেতু একটা আলাদাই এখানে আসার বা এখানে এই দর্শন করার এই যে অভিজ্ঞতাটা, সেটা একটা অনন্য ভূমিকা প্রদান করে থাকে। আপনাদেরকে বলে রাখি, এই রাজবাড়ি সেই অর্থে দর্শনীয় স্থান নয়, কিন্তু নর্মালি গেট খোলা ছিল, আমরা চলে এসেছি, আমরা কথাও বলে নিয়েছি এখানকার যারা রয়েছেন তাদের সঙ্গে। এবার আপনারাও আসলে কথা বলে নেবেন, এবং আসলে এই বাইরেটা আপনারা অনায়াসেই ঘুরে দেখে নিতে পারেন। এই জমিদার বাড়ির বয়স আনুমানিক 300 বছর হবে। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, অনেক কিছু ঝড় ঝাপটা এই রাজবাড়ি দেখেছে। এই 300 বছরের মধ্যে অনেক ভূমিকম্প হয়েছে, কিন্তু সেই রাজবাড়ি এখনো একদম অক্ষত রয়েছে। এই জমিদার বাড়িতে ইন্ডিয়ান আর্মিদের হেডকোয়ার্টার পর্যন্ত হয়েছিল। ওনাদের সঙ্গে কথা বলে জানতে পারলাম রিসেন্টলি 2 বছর আগে এখানে নাকি ঋষি কাপুরের ভাইও এসেছিলেন। এই মুহূর্তে
আমরা দাঁড়িয়ে রয়েছি গোবরডাঙ্গা প্রসন্নময়ী কালীমার মন্দিরে। এই জমিদার বাড়িকেই কেন্দ্র করে এই মায়ের মন্দিরটি। এই মন্দিরেরও কিছু ইতিহাস রয়েছে, তো চলুন আমাদের ক্যামেরায় এই মন্দির দর্শন করে নিতে নিতে এই মন্দিরের ইতিহাস সম্পর্কে দু চারটি কথা জেনে নেওয়া যাক। সালটা 1823, ইংরেজ শাসনের সময়। সেই বছরই প্রতিষ্ঠিত হয় প্রসন্নময়ী কালী মন্দির। পয়লা বৈশাখে মায়ের পুজো দেওয়ার যে প্রথা শুরু হয়েছিল, আজও ভোরের আলো ফুটতেই ভক্তদের দীর্ঘ লাইনে সেই ঐতিহ্য জীবন্ত হয়ে ওঠে। এই পুজোর সঙ্গেই জড়িয়ে আছে আরও এক ইতিহাস। সিংহদুয়ারের পাশে বসে মশলা মেলা আর যমুনা নদীর তীরে গোষ্ঠ বিহার মেলা। বাংলা 1230 সালে পয়লা বৈশাখ অর্থাৎ 1823 সালের 12ই এপ্রিল শনিবার, সেই দিন থেকেই শুরু এই পথ চলা। তখন তো ছিল না আজকের মতো রাস্তাঘাট বা যানবাহন, নদীপথই ছিল মানুষের একমাত্র ভরসা। স্রোতস্বিনী যমুনা নদী বয়ে আনত মানুষ, বাণিজ্য আর জীবনের ছন্দ। তাই তো নদীর তীরেই গড়ে ওঠে এই মেলার প্রাণকেন্দ্র। পয়লা বৈশাখের সকালে মন্দির আর মেলায় উপচে পড়া ভিড়, কৃষক ব্যবসায়ী সবাই নিয়ে আসতেন নানা রকম মশলা। সেই থেকেই শুরু খুচরো ও পাইকারি বিক্রির এক সুন্দর ঐতিহ্য। কম দামে ভালো জিনিস, এই বিশ্বাসে বহু পরিবার সারা বছরের মশলা এখান থেকেই সংগ্রহ করতেন। সাধারণ মানুষের কথা ভেবেই সেই সময়ের জমিদার এই মেলার সূচনা করেছিলেন। আর আনন্দ উৎসবের জন্য পাশাপাশি শুরু হয় গোষ্ঠ বিহার মেলা। ঐতিহ্য, বিশ্বাস আর মানুষের মিলন মেলা। এই মেলা শুধু একটি বাজার নয়, এটি এক ইতিহাস, এক আবেগ, যা 204 বছরের ঐতিহ্য আজও অটুট। ব্রিটিশ আমলের সেই প্রাচীন স্মৃতি আজও বয়ে চলেছে গোবরডাঙ্গার ঐতিহ্যবাহী এই মশলা মেলা এবং গোষ্ঠ বিহার মেলা। আপনারা জমিদার বাড়ি দেখেই আপনারা এই মন্দিরে প্রবেশ করতে পারবেন। একদম জমিদার বাড়ির পাশেই রয়েছে এই প্রসন্নময়ী কালী মায়ের মন্দির। এখানে দ্বাদশ শিবলিঙ্গ রয়েছে এবং এখানে মা প্রসন্নময়ী কালী অধিষ্ঠান করছে। এই হচ্ছে ঐতিহ্যবাহী এখানকার গোবরডাঙ্গার মশলা মেলা। মশলা মেলা আমরা জেনারেলি এরকম একটা মেলা হয় শুনিনি, আর এখানে বিভিন্ন রকম মশলার পসরা নিয়ে বসে গেছে। তো এই মেলা শুরু হয়েছে পয়লা বৈশাখ থেকে, চলবে কিছুদিন। আর এই মেলার সঙ্গে পাশাপাশি রয়েছে গোষ্ঠ বিহার মেলা। আর এই হচ্ছে ঐতিহাসিক গোষ্ঠ বিহার মেলা। প্রতি বছর পয়লা বৈশাখের দিন থেকে এই মেলা শুরু হয় আর 1 মাস ব্যাপী এই মেলা চলবে। আমরা যেহেতু দুপুরবেলা এসেছি, তাই মেলার বেশিরভাগ স্টলই এখনো খোলেনি। আপনারা আসলে চেষ্টা করবেন একটু বিকেল দিকে আসার, কিন্তু আমাদের হাতে যেহেতু টাইম কম রয়েছে, আমাদের আরেকটা গন্তব্যস্থান রয়েছে বাকি, সেই জন্য আমরা আজকে এই মেলাটা পুরোটা আমরা ঘুরে দেখতে পারলাম না। অন্যদিন বা অন্য বছর আমরা নিশ্চয়ই আসবো আবারও এই মেলা দেখার জন্য, কারণ এটা এখানকার একটা ঐতিহ্যবাহী মেলা। এখন আমাদের পরবর্তী গন্তব্যে যাওয়ার আগে যেহেতু দুপুর হয়ে গেছে, তাই আমাদের এখন লাঞ্চ টাইম হয়ে গেছে, তাই আমরা এখানে একদম গোষ্ঠবিহার মেলার পাশেই একটা ভাতের হোটেলে আমরা প্রবেশ করেছি এবং এখানে এখন আমরা লাঞ্চ করে নেব। মহিমা হোটেলে আমরা দুপুরের আহারটা সেরে নিলাম। দুপুরের আহার করে ওখান থেকেই মানে একদম রাজবাড়ির সামনের যে রাস্তাটা চলে এসছে, রাজবাড়ির সামনে একটা মূর্তি রয়েছে এবং দেখতে পারবেন ওখানে লেখাও রয়েছে যে গর্বের গোবরডাঙ্গা। সেখান থেকেই আমরা ম্যাজিক গাড়িতে চেপে পড়লাম পাঁচপোতা আসার জন্য, কারণ আমাদের পরবর্তী গন্তব্য ছিল বেরি পাঁচপোতা। ওখান থেকে আমরা ম্যাজিক গাড়িতে চেপে পড়লাম আর এই পাঁচপোতা নেমে পড়লাম। পাঁচপোতাতে আমাদেরকে ম্যাজিক গাড়ি একদম এখানটাতেই নামিয়ে দেবে। এই হচ্ছে পাঁচপোতা। আর এই রাস্তাটা ধরেই 1 কিলোমিটার গেলেই আমাদের পরবর্তী গন্তব্য বেরির বাউল। আমরা বেরির বাউল ওখানে পৌঁছে যাব। তো আমাদের এই পাঁচপোতা পর্যন্ত আসতে আমাদের ভাড়া পড়েছে 25 টাকা জনপ্রতি। এই হচ্ছে বেরির বাউর। 5 মিনিট মাত্র লাগলো হাঁটা পথে চলে এলাম এবং
ওখান দিয়ে সোজা আস্তে আস্তে আপনারা দেখতে পারবেন বাউর বিতান বলে একটি রিসর্ট রয়েছে। সেই রিসর্টের পাশ দিয়ে একটা সরু রাস্তা চলে এসছে, সেই রাস্তাটা ধরেই আপনারা চলে এলে এই বেরির বাউর দেখতে পাবেন। কত এখানে কচুরিপানা হয়ে রয়েছে, আর কচুরিপানার মাঝখানে মাঝখানে খুব সুন্দর সুন্দর সাদা সাদা ফুল ফুটে রয়েছে, মানে এটা দেখতে খুব ভালো লাগছে। আপনাদেরকে এই বেরি পাঁচপোতা জায়গাটার একটু ইতিহাস সম্পর্কে বলে দিই। এখানে বেসিক্যালি এই গোবরডাঙ্গা স্টেশন থেকে 1 কিলোমিটার দূরে অবস্থিত একটা গ্রাম। এই গ্রামের মধ্যে দিয়ে ইছামতি নদী বয়ে গেছিল এবং কালের নিয়মে ইছামতি নদী বাঁক পরিবর্তন হয়ে একটি অশ্বক্ষুরাকৃতি হ্রদে পরিণত হয়েছে। ডুমুর বাউর, বলদেঘাটা বাউর, ঝাউডাঙ্গা বাউর এবং বেরির বাউর। তো এই বেসিক্যালি হচ্ছে বেরির বাউর এবং এই হ্রদকে কেন্দ্র করে একটা সুন্দর পিকনিক স্পট গড়ে উঠেছে। এখন যেহেতু গ্রীষ্মকাল, এখন পিকনিক হচ্ছে না, শীতকালীন ঘোরার জন্য আইডল প্লেস হচ্ছে এই বেরির বাউর। এবং অবশ্যই আপনারা নোট ডাউন করে রাখবেন, কারণ শীতকাল আসলেই একটা পিকনিক স্পট, মানে আমরা সবাই প্রত্যেকেই আপনারা পিকনিক স্পট সন্ধান করে থাকেন, তাহলে অবশ্যই পিকনিক স্পটের তালিকায় এই বেরির বাউরকে রাখতেই পারেন। বেরি পাঁচপোতায় এলে এখানে থাকবারও ব্যবস্থা রয়েছে বাউর বিতান। এখানে বুকিং ছাড়া প্রবেশ নিষেধ, আর আপনারা চাইলে এখানে বুকিং করে যোগাযোগ করে যদি আপনারা বেরির বাউর আর এই আশেপাশের অঞ্চলগুলো ঘুরে দেখতে চান, তবে এখানে সুন্দর একটা থাকার ব্যবস্থা রয়েছে। এই মুহূর্তে আমরা রয়েছি সমিতির ঘাটে। বাউর বিতান থেকে বেরিয়ে 6 মিনিট হাঁটা পথে চলে এলাম সমিতির ঘাট। আর এই হচ্ছে সমিতির ঘাট। এখানটাও সেম সেই কচুরিপানা দিয়ে এই হ্রদটাকে ঘিরে রেখেছে। আর আমি একটা নৌকোর মধ্যে বসে গেছি, খুব হাওয়া ছাড়ছে, খুব সুন্দর লাগছে পরিবেশটা। আর এখান থেকে নৌবিহারেরও ব্যবস্থা রয়েছে, ঘন্টায় জনপ্রতি 100 টাকা মতো পড়ে। খুব প্রখর রোদ, মানে প্রায় বেলা 3টে বাজে। এই রোদের মধ্যে আর নৌবিহার করছি না। শীতকালে আসলে সেই নৌবিহারের আনন্দটা, ইছামতিতে নৌবিহার এর আগেও আমরা করেছি, কোথায় করেছি আপনারা প্লিজ কমেন্ট করে জানান। আপাতত এখন আর নৌবিহার করছি না, এই সুন্দর মনোরম পরিবেশটাকে আমরা উপভোগ করছি। এখান দিয়ে এই যে জলের বাঁকটা গেছে, আর এখান থেকে 4 কিলোমিটার দূরেই হচ্ছে ওপারে বাংলাদেশ। তো আমাদের এমনি তো ফোনেও নেটওয়ার্ক অনেকটা বাংলাদেশের দেখাচ্ছে, যেহেতু আমরা একদম বাংলাদেশের বর্ডারের কাছেই রয়েছি। তো এই হচ্ছে একটা বাংলার অপরূপ সৌন্দর্য। বেরির বাউর হচ্ছে শীতকালের জন্য একদম আদর্শ স্থান। শীতকালে পিকনিক স্পট হিসেবে একদম আপনারা এই বেরির বাউরকে রাখতেই পারেন। এছাড়া শীতকালে না এলেও আপনারা যদি বর্ষাকালের দিকে আসেন, তবে ইছামতির এই হ্রদের খুব সৌন্দর্যটাকে খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন। আমাদের রেকমেন্ডেশন রইল এই গরমে না আসাটাই ভালো। আমরা ওই সমিতির ঘাট থেকে একটু এগিয়ে আসলাম, আর এখানে একটা সিঁড়ির ঘাট রয়েছে। এবার এই পাশটা প্রচণ্ড ডোবা টাইপের নোংরা হয়ে রয়েছে, তাই যাচ্ছি না। এখানটা একটা খুব সুন্দর স্পিড বোট রয়েছে, তো আপনারা চাইলে এই ধার বরাবর এসে আপনারা এখানটায় ঘুরে দেখে নিতে পারেন। আর এমনি তো আপনাদেরকে বললাম যে শীতকালে আসলে, শীতকালে তো এই সমস্ত জায়গাগুলি পিকনিক স্পট হয়ে থাকে। আর আপনারা যদি সিঁড়ির ঘাটটায় যেতে চান, তবে রাস্তা দিয়ে, মানে আমরা সমিতির ঘাট আসতে যেই রাস্তাটা দিয়ে এলাম, সেই রাস্তাটা ধরে আপনারা এগিয়ে গেলেই, মানে পরের এই ঘাটটাই হচ্ছে সিঁড়ির ঘাট।